রাজাকার পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা, অর্থাৎ এই মতিউর রহমান নিজামী এবং কামরুজ্জামান, আব্দুল আলীম, মৌলানা মান্নান, কাদের মোল্লা এবং মুজাহিদ, এদের দ্বারা এরা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল 71 সালে। তখন তারা খুব অল্প বয়সী ছিল। সেই সময় তাদেরকে তুলে নিয়ে ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইঞ্জিনিয়ার, সাংস্কৃতিক কর্মী, এদেরকে তুলে নিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করে। 10 ডিসেম্বর থেকে এই বুদ্ধিজীবী হত্যা শুরু হয়। 25শে মার্চ 71 সাল থেকে গণহত্যা শুরু করে। যারা শাহাদাত বরণ করেছে এবং সকল মুক্তিযুদ্ধকালীন সময় যে 23 লক্ষ শহীদ, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি। সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে আমরা একটা আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় 4 নেতার প্রতি। মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম। অত্যন্ত বেদনার সঙ্গে আমি স্মরণ করি 15 আগস্ট ধানমন্ডি প্রতিষ্ঠানভাবে বাড়ি, যে বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে বাড়িতে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট ভাই মাত্র 10 বছরের রাসেল, তাকে নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিত বধূ সুলতানা রোজি এবং আমার একমাত্র দাদা শেখ আবু নাসের সহ আমার ভাই শেখ ফজলুল, ফুফাতো ভাই শেখ ফজলুল মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে। আবার সেজপুর বাড়ি আক্রমণ করে আব্দুল হক সানিয়া বাদশাহ, মুক্তিযোদ্ধা সংগঠক, এবং তার ছেলে 10 বছরের আরিফ, মেয়ে 13 বছরের বেবি এবং নাতি সুকান্ন বাবু, তাদেরকে সুকান্ত তাকে হত্যা করে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। এবং আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামালউদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান, আব্দুল হক সানিয়াবাদ সাহেবের বেহাতুষ পুত্র মুক্তিযোদ্ধা, সাংবাদিক শহীদ সানিয়াবাদ এবং রিন্টু সহ যারা শাহাদাত বরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের জনগণের ভোট ও ভারতের অধিকার আদায় করতে যে যারা জীবন দিয়েছে, আমি তাদের স্মরণ করি। এই 2024 সালে যে ছাত্র জনতা, যারা ওই খুনি মাস্টার মাইন্ড ইউনূসের ক্ষমতার লোক, যারা পরিকল্পিতভাবে মেটিকুলাসলি ডিজাইন করে পরিকল্পিতভাবে যাদেরকে হত্যা করেছে, এবং আওয়ামী লীগের প্রায় 10,000 উপর নেতা কর্মীকে আহত করেছে, প্রায় 2,000 কর্মী হত্যা করেছে, তাদের আত্মীয় পরিবার পরিজন, মা চাচি খালা কেউ রেহাই পায়নি, বাপ ভাই তাদেরকে হত্যা করেছে। আমি যারা শাহাদাত বরণ করেছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি, সকলের আত্মার মুক্তি কামনা করি। এদের হাতে কোনো মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আজকে বিজয় দিবস। আওয়ামী লীগ গণমানুষের সংগঠন জন্মলগ্ন থেকে বাংলাদেশের মানুষের জন্য আওয়ামী লীগ কাজ করেছে। আজকে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে স্বাধীনতা, এই আওয়ামী লীগ সংগঠন নিয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করেছেন। এই মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। আমি এই বিজয় দিবসে সমগ্র বাংলাদেশের সকল জনগণকে আমার শুভেচ্ছা জানাই। সেই সাথে এটুকু বলবো যে আজকে বাংলাদেশ একটা চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের অবস্থা যদি দেখি, যেখানে 2009 সালে সরকার গঠন করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, দারিদ্রের হার যা 41 ভাগ ছিল, আমরা 18.7 ভাগে নামিয়ে আনি।
শিশু মৃত্যু হার, মাতৃমৃত্যু হার আমরা কমাই। বাংলাদেশ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। বিনা পয়সায় 30 প্রকার ঔষধ দিয়ে চিকিৎসা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দিয়ে যাচ্ছি। ভূমিহীন গৃহহীন মানুষকে বিনা পয়সায় আমরা ঘর দিচ্ছি মুজিব বর্ষের উপহার হিসেবে। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। যখন দ্রব্যমূল্য বেড়ে গেল কোভিড-19 এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে, আমি তখন 1 কোটি পরিবারের জন্য পারিবারিক কার্ড ডিসিবির মাধ্যমে মাত্র 30 কেজিতে চাল বিতরণ সিদ্ধান্ত নিয়ে সেই ব্যবস্থা আমরা নিয়েছিলাম। আমাদের বাজেট, যেটা বিএনপির আমলে 2006 সালে মাত্র 62,000 কোটি টাকা ছিল, সেই বাজেট এই 24 সালে আমরা যে বাজেট দিয়ে এসেছি 7,97,000 কোটি টাকার উপরে বাজেট আমরা দিয়েছিলাম। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে প্রত্যেকটা মানুষের জীবন মান যাতে উন্নত হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। প্রত্যন্ত অঞ্চল, প্রতিটি গ্রামকে আমরা শহরে রূপান্তর করে প্রত্যেকটা মানুষকে নাগরিক সুবিধা দিয়েছি। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। কম্পিউটার ল্যাব করে দিয়েছি স্কুলে। সেই সাথে সাথে কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছি। হাইটেক পার্ক করেছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। আধুনিক প্রযুক্তি সম্পন্ন বাংলাদেশ গড়ে তুলছিলাম। আমাদের লক্ষ্য যেটা ছিল 2008 নির্বাচনে ইশতেহারে রূপকল্প 2021 ঘোষণা দিয়েছিলাম। 2020 সালে জাতির পিতা জন্মশতবার্ষিকী এবং 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন পালন করি, তখনই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশকে সর্বোন্নত দেশের মর্যাদা দিয়ে গিয়েছিলেন। এরপরে জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতা এসেছে, বাংলাদেশে কোনো অগ্রগতি তারা করেনি, উন্নতিও করেনি। আওয়ামী লীগ আসার পরে জনগণের সেবক আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করেছে। জনগণের ঘরে খাবার ছিল, কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি। বেকারত্বের সংখ্যা মাত্র 3 ভাগে আমরা নামিয়ে এনে দিচ্ছিলাম। সাক্ষরতার হার আমরা 78.8 ভাগে উন্নীত করেছিলাম। আমাদের আয়ুষ্কাল সেটাও আমরা 73 বছর পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছিলাম। আমরা খাদ্য নিরাপত্তার সাথে পুষ্টি ব্যবস্থা করেছিলাম। রাস্তাঘাট, পুল, ব্রিজ, প্রতি জেলায় জেলায় ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, হাসপাতাল নির্মাণ করে বাংলাদেশকে আমরা একটা উচ্চ মর্যাদায় নিয়ে এসেছিলাম। সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিকভাবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে 35তম দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছিল। আমাদের লক্ষ্য ছিল 26 সালের মধ্যে আমরা এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে 25তম অর্থনৈতিক দেশ হিসেবে আমরা গড়ে তুলব। কিন্তু আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম 2021 থেকে 41-এর মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা করে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশের মানুষ আরো সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিল। বিদেশ থেকে ব্যাপক হারে বিনিয়োগ আসছিল। কর্মসংস্থানের ব্যাপক ব্যবস্থা, আমাদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমরা 1 নম্বর। গার্মেন্টস রপ্তানিতে সারা বিশ্বে আমরা 2য় স্থানে ছিলাম। আজকে বাংলাদেশ মাত্র 3-4 মাসের মধ্যে এই বাংলাদেশকে ধ্বংস করেছে এবং বাংলাদেশ আজকে জঙ্গির দেশ। ক্ষমতার লোভে একটা মানুষ একটা দেশে যে এত বড় সর্বনাশ করতে পারে সেটা আমাদের জানা ছিল না। হ্যাঁ, কোটা আন্দোলন করেছে, সব দাবি তো আমরা মেনে নিয়েছিলাম। সব দাবি মানার পরেও তাও তাদের আন্দোলন থামে না। তখন 1 দফা দাবি। একটা কথা আন্তর্জাতিকভাবে সবাই জানানো উচিত, যখন আমি দেখলাম যে এই কয়েকজন ছাত্র এবং সাধারণ মানুষ তাদেরকে হত্যা করা হলো, 6 জন মানুষ যখন মারা গেল, আমি সাথে সাথে তদন্ত করব। হাইকোর্টের জজ সাহেবের নেতৃত্বে আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিই। জুডিশিয়াল এনকোয়ারি কমিটি আমি করে দিয়েছিলাম। তারা কাজও শুরু করেছিল। এই যে আবু সাইদ যে মারা গেল, সেই তদন্ত করতে তারা রংপুরেও গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পুলিশকে হত্যা করা হলো এবং ঝুলিয়ে রাখা হলো। কারা ঝুলেছে সেগুলি তো ভিডিওই আছে, কারা হত্যা করেছে সেগুলো তো ভিডিওতে দেখা যায়। পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে।
ঢাকা সহ সারা বাংলাদেশে প্রায় 250 পুলিশ স্টেশন, থানা এবং পুলিশের যে ফাঁড়িগুলি সব মিলে প্রায় 400 মতো তারা আগুন দিয়ে পুড়িয়েছে, যার ভিতরে পুলিশ ভিতরে থাকা অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এরকম বিভৎস ঘটনা। তারপরে আবার পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে দিয়েছে, হাত কেটে নিয়েছে। আওয়ামী লীগের নেতা সাতক্ষীরাতে কুপিয়ে হত্যা করে 7-8 টুকরো করে ফেলে দিয়েছে। এভাবে যে কত মানুষকে হত্যা করেছে তার কোনো সীমা নাই। এমনকি মানে আমার গণভবনে আমার মোটর কারের যে পাইলট, সেই পুলিশ তাকেও হত্যা করেছিল। এইভাবে তারা একদিকে পুলিশ হত্যা, আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা, সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা করা, তাদের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ, দরগা শরীফ এবং দরগা শরীফ, মসজিদ, মাজার সেখানে আক্রমণ, কবরেও আগুন দেওয়া, যত রকমের জঘন্য কাজ তারা করেছে। তাদের যে মেটিকুলাসলি ডিজাইন ছিল, প্রথমে আন্দোলন এবং কথা ছিল লাশ ফেলেই সরকার পড়ে যাবে, সেই লাশ ফেলা সেটা তারা করেছে। যত হত্যা, এই হত্যাগুলি সবই এই ইউনূস এবং তার এই সমন্বয়করা মিলে পরিকল্পিতভাবে এই হত্যাগুলি করে সব দোষ আওয়ামী লীগের উপর। যত মামলা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, এবং সব হত্যা মামলা, হত্যা তারা করে, মামলা দেয় আমাদের নামে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। আওয়ামী লীগ তো এই হত্যাকাণ্ড করে না, আওয়ামী লীগ হত্যা করতে পারে না। আজকে সাংবাদিক কথা বলার অধিকার নাই। 300 সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, সাংবাদিক প্রায় 100 সাংবাদিক গ্রেপ্তার, 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে। কই আওয়ামী লীগের সময় তো সেটা ছিল না। একটা মাত্র টেলিভিশন ছিল বাংলাদেশে, আমি বেসরকারি খাতে টেলিভিশন উন্মুক্ত করে দিই, মানুষের কর্মসংস্থান হয়, এবং সেখানে তো প্রতিদিনই সবাই ডিজিটাল সিস্টেম করে দিতে বাংলাদেশে ইচ্ছা মতো আমাদের সমালোচনা করতে পারতো। সমালোচনা করে গেছে, কারণ তো গলার টিপে আমরা ধরিনি, বাধা দেয়নি, ইচ্ছে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে সংবাদপত্র চালিয়েছে। আজকে তো কথা বলতে পারে না। প্রত্যেকটা সংবাদপত্র অফিসে, প্রত্যেকটা টেলিভিশন অফিসে, সব জায়গায় ওই মেটিকুলাসলি ডিজাইনের মাস্টার মাইন্ড এবং তাদের এক একজন করে এজেন্ট সেখানে নিয়োগ করা থাকে। কোন সংবাদ পাবে, কোন সংবাদ যাবে না, সেটা ওখানে নির্দিষ্ট করা হয়। আজকে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের চাকরিচ্যুত করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, ওএসডি করে রাখা হচ্ছে, তাদেরকে চরম অপমান করা হচ্ছে। আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, আমাদের যে উপজেলা জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি ঠিক একটা স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে তারা সেখানে জনগণের ভোট নিয়ে জনগণের সেবা করতে গেছে, এক কলমের খোঁচায় তাদের বাতিল। সেখানে কায়দাটা কি? অস্ত্রধারী সন্ত্রাসী হাতে অস্ত্র নিয়ে, লাঠি সোজা নিয়ে তারা বসে থাকে, কোনো উপজেলা চেয়ারম্যান অফিসে যেতে পারবে না। আর এদিকে নোটিশ দেয়, অফিসে না আসলে তাদেরকে বিদায় দেবে। এই কায়দা করে তাদেরকে বাদ দিয়েছে। তাদের মেটিকুলাস ডিজাইনের যে দ্বিতীয় দফা ছিল, আগুন দিয়ে 32 নম্বর পড়ানো, গণভবন আক্রমণ করে আমাকে হত্যা করা, সুধা সদন আগুন দিয়ে পোড়ানো এবং লুট করা, সংসদ ভবনে আক্রমণ, সেখানে যেভাবে হলে ঢুকে সিগারেট ফুঁকতেছে, কেউ চেয়ার উপরে দাঁড়াচ্ছে, সংসদের সম্মানটা তো রাখেনি, এবং যে সব কাগজপত্র আগুন দিতে পারেনি পানি ঢেলে দিয়েছে। আমাদের বিচারিক আদালত, উচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে অস্ত্রধারী পাঠিয়ে চিফ জাস্টিসকে অপমান করা, জজ সাহেবদের অপমান করা, আর যারা তাদেরকে বাধ্য করা রিজাইন দেওয়া। ঠিক একইভাবে ইলেকশন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, প্রত্যেকটা ইনস্টিটিউট ধ্বংস, প্রত্যেকটা জায়গায় এই অস্ত্রধারী সন্ত্রাসী ছাত্র নামধারী সমন্বয় ইউনুস বাহিনী তারা আক্রমণ করেছে, সবাইকে মানে পদ থেকে বাধ্য করে সব জায়গায় দলীয়করণ করে বসেছে। এটা নাকি সব জায়গায় দলীয়করণ। বৈষম্যহীন ছাত্র আন্দোলন চরম ভাবে বৈষম্য সৃষ্টি করেছে।
ছাত্রলীগ ব্যান করে, তাদের কি অধিকার আছে ছাত্রলীগ ব্যান করার? 48 সালে এই সংগঠন গড়ে উঠেছে। ভাষা আন্দোলন থেকে নিয়ে সব আন্দোলনে আওয়ামী লীগ ছাত্রলীগ সবসময় অগ্রগামী ভূমিকা, কত মানুষ জীবন দিয়েছে, আজকে তাদেরকে তারা নামতে পারবে না। তারপরটা কি? তাদের হোস্টেলে আগুন দিয়েছে, হলগুলিতে আগুন দিয়েছে, তাদের সমস্ত জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে। এখন তারা স্কুলে যেতে পারবে না, কলেজে যেতে পারবে না, পড়তে পারবে না। স্কুলের ছাত্রছাত্রীদের চরম বেয়াদব, ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি, স্কুল, কলেজ শিক্ষকদের অপমান করেন, তাদের গলায় জুতো মারা পড়ায়, তাদের দিয়ে পদত্যাগ পত্র লেখায়। এটা কোন ধরনের বেয়াদবি? আমরা তো এরকম দেখিনি কখনো, যে শিক্ষকদের এইভাবে অপমান করা। এটাও তারা শিক্ষা দিয়েছে, এটাও তাদের একটা মেটিকুলাসলি ডিজাইন। এইভাবে করে সব পুলিশের চাকরি পাসিং আউট প্যারেড হবে, কি নাস্তা নিয়ে গোলমাল হয়েছে বলে 250 পুলিশের প্যারেড করতে দিল না, এতদিন ট্রেনিং নেওয়া হলো, তবে তাহলে বাদ দিতে হবে কেন? সব জায়গায় জামাত, শিবির আর ওই জঙ্গিদের লোক বসানো, বিএনপির লোক বসানো। যেখান থেকে আপনারা একটা বিচার করে দেখেন তো, 21 আগস্ট গ্রেনেড হামলা, প্রকাশ্য দিবালোকে আমাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করলো, আওয়ামী লীগের নেতা কর্মীরা মানব রচনা করে আমাকে রক্ষা করেছে, 13টা গ্রেনেড ছুঁড়েছে। এবং এই তদন্ত কিন্তু 2007 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট শুরু করে, এবং তারাই এই তদন্ত করে যায়। সেই তদন্তের মামলায় যারা সাজাপ্রাপ্ত তাদেরকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। যত জঙ্গিরা হলি আর্টিজনে যারা জঙ্গি, তাদেরকে মুক্তি দিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে যারা সেই শোলাকিয়া ময়দান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন হামলা করতে যায়, যারা গ্রেফতার হয়েছে, সাজা পেয়েছে, সবাইকে সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে। যত জঙ্গি, সন্ত্রাসী, 21 আগস্ট গ্রেনেড হামলাকারী, হলি আর্টিজেনের হামলাকারী সবাই মুক্ত। তাহলে এই ঘটনার সাথে কি আমাদের মেটিকুলাস নোবেল লরেট সে কি প্ল্যান অনুযায়ী এই এদেরকে ব্যবহার করেছে, এদের সাথে তারা ছিল? 21 আগস্ট গ্রেনেড হামলার সাথেও সে জড়িত ছিল। আমাদের অপরাধটা কি? বঙ্গবন্ধু খুনিদের আমরা বিচার করেছি, হত্যার সেই বিচার, আমরা ন্যায় বিচার করেছি, বাংলাদেশ মুক্ত করেছিলাম, বাংলাদেশের ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করেছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারীদের বিচার করে, জেল হত্যার বিচার করেছি, যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, যে বিচার জাতির পিতা বঙ্গবন্ধু শুরু করেছিলেন, কিন্তু জিয়া রহমান এসে বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে এদেরকে আবার মন্ত্রী বানায়, উপদেষ্টা বানায়, ক্ষমতায় বসায়, বঙ্গবন্ধুর খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করে। আমরা তাদের বিচার করেছি এবং দেশে ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করেছিলাম। আমাদের অপরাধটা কি? বাংলাদেশের মানুষের পেটে খাবার জোগাড় দিয়েছি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় আমরা বৃদ্ধি করেছি, যেখানে আমরা প্রায় 2824 মার্কিন ডলার মাথা পিছু আয় বৃদ্ধি করেছিলাম। কোভিড এর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় সেটা কিছুটা কমে যায়, কিন্তু আমরা তো বৃদ্ধি করেছিলাম। বাংলাদেশের বেকার সমস্যা মাত্র 3% নেমে এসেছিল। আমরা তাদের কম্পিউটার ট্রেনিং দেওয়া, ফ্রিল্যান্সিং ট্রেনিং করানো, ঘরে বসে অর্থ উপার্জনের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা ব্যাপকভাবে আমরা করে দিয়েছি। ব্যাংক, বীমা সবসময় বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, মানুষের জীবনে শান্তি ছিল, মানুষ নিরাপদে চলতে পারতো। আজকে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এবং আরো সেতু নির্মাণ হচ্ছে, যমুনা নদীতে রেল সেতু নির্মাণ হচ্ছে, কুড়িগ্রামের সাথে গাইবান্ধা সেতু জিনিস, এসব এরকম আরো একই দিনে একই সাথে 100টা সেতু উদ্বোধন করেছি, একই সাথে একই দিনে 100টা সড়ক উদ্বোধন করেছি। সেইভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাদ্য উন্নয়ন, দেশের ব্যবসা বাণিজ্য এবং এখানে বিনিয়োগ সৃষ্টি করে বাংলাদেশকে সারা বিশ্বে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে এসেছিলাম। আমাদের প্রবাসীরা এয়ারপোর্টে তাদের কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য সার্বিক ব্যবস্থা আমরা করি। যদিও আমরা করে দিয়েছি
আমাদের করা কাজ আবার যেটা আবার ক্রেডিট নিতে যান 2 দিন ক্ষমতা আসতে না আসতেই অন্যের কাজ চুরি করে নিজের কাজ হিসেবে দেখানো, এটাও এদের একটা স্বভাব। কাজে আমি এটা বলবো যে আজকে আমাদের কথা খুব স্পষ্ট যে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের যাদের হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে। বাড়িঘর লুটপাট করা হয়েছে, অফিস অবরোধ, ব্যাংক, সবকিছুতে আগুন দেওয়া, এমনকি হোটেল, হাসপাতাল কিছু বাদ দেয়নি, সব আগুন দিয়ে পুড়িয়েছে। যারা পুলিশ হত্যা করেছে তাদের বিচার করতে হবে। আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী সহ সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। আর লুটপাট যেখানে করা হচ্ছে ওই লুটপাটের মালামাল কোথা সবকিছু বের করতে হবে, হামলা মামলা বন্ধ করতে হবে। ব্যবসায়ী, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, পেশাজীবী এদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিক সহ, সংস্কৃতি কর্মী সহ, রাজনৈতিক এবং ব্যবসায়ী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সবাইকে মুক্তি দিতে হবে। এবং সরকারি কর্মকর্তা কর্মচারী হয়রানি করা হয়েছে, তাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, অনেকে গ্রেপ্তার করা হয়েছে, অনেকে ওএসডি করা হয়েছে, তাদের আবার স্বপদে বহাল করতে হবে, দেশের কাজ করতে দিতে হবে তাদের। আমাদের নির্বাচিত প্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান যাদেরকে সেখান থেকে বিদায় দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, অথবা চেয়ারম্যানশিপ থেকে যাদেরকে বিদায় দেওয়া হয়েছে এক কলমের খোঁচায় তাদের আবার স্বপদে বহাল রাখতে হবে। কারণ আজকে জনগণের পাশে তারা থাকে। ঝড় গেল, বন্যা গেল, এই বন্যা ঝড় থেকে তো মেলা হাজার হাজার কোটি টাকা তোলা হলো, ওই গরিবের কাছে তো টাকা পৌঁছায় নাই। একটা মানুষও পুনর্বাসন করে নাই। একদিকে সমন্বয়কেও পাশে উঠায়, সেই রিলিফও খেয়ে ফেললো, টাকাও খেয়ে ফেললো। ওদিকে ইউনুস মিয়াও হাজার কোটি টাকা উঠায়, তাও খেয়ে ফেলে দিছে। গরিবের পেটে আর কিছু যায়নি। এটাই হচ্ছে সব থেকে দুর্ভোগ। কাজে পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, উপজেলা পরিষদ, জেলা পরিষদ যাদেরকে তারা এক কলমের কথা বিদায় দিয়েছে তাদেরকে আবার শপথে বহাল রাখতে হবে। আমাদের জাতীয় সংসদ, এই সংসদ ভাঙার কোনো অধিকার রাষ্ট্রপতিরও নাই। এটা প্রধানমন্ত্রীর পরামর্শ করে করতে পারে। কাজে সেই সংসদও আবার বহাল করতে হবে। এবং বাংলাদেশের সমস্ত সংবাদপত্র বা টেলিভিশন তার উপর যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ প্রত্যাহার করতে হবে। স্বাধীনভাবে সংবাদ যাতে পরিবেশন করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। এবং আমাদের নেতা কর্মীদের উপরে জেলখানা পর্যন্ত অত্যাচার চলছে। কাউকে সেলের মধ্যে রাখছে, শীতে কাপড় দিচ্ছে না, তাদের উপরে চরম নির্যাতন। এই নির্যাতন বন্ধ করতে হবে। মামলা দেয় কোর্টে নেওয়ার সময় তাদের উপরে আক্রমণ, আইনজীবী দাঁড়ালে তাদের কি যায়। ওই চিন্ময় সাধু আপনারা দেখেছেন, চিন্ময় কৃষ্ণ দাস সাধু কিভাবে তাকে গ্রেপ্তার করলো, তার পক্ষে যে আইনজীবী দাঁড়ালো তাদেরও গ্রেপ্তার করলো, এবং এক আইনজীবীকে তো পিটিয়েই হত্যা করলো। আবার বিএনপির কয়েকজন আইনজীবী এবং জামাতের কয়েকজন আইনজীবী তারা আবার বক্তৃতা দিয়ে ঘোষণা দেয় কোন আইনজীবী এদের পক্ষে দাঁড়ালে তাদের লাঠি দিয়ে পেটাতে, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মারা। একটা অন্তঃসত্ত্বা পুলিশ অফিসার যে নিজে মাপ চাচ্ছে যে ভাই আমার পেটে বাচ্চা, আমার বের না, তাকে পর্যন্ত পিটিয়ে হত্যা করেছে। কত বড় অমানবিক। আর যারা এই 15 জুলাই থেকে আওয়ামী লীগ, পুলিশ, সংখ্যালঘু এদের হত্যা, অগ্নিসংযোগ যত রকমের অপরাধ করেছে, আমাদের মানে সেই ডক্টর ইউনূস সাহেব সুদখোর, সে তাদের মাফ করে দেবে, মাফ করে দিয়েছে এবং তাদের জন্য ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছে, দায় মুক্তি দিয়েছে। এদের বিরুদ্ধে মামলা করা যাবে না, এদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না? যারা এত বড় অন্যায় করেছে, মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে, তাদের তার কারণ এই সবকিছু তার হুকুমে হয়েছে, তার পরিকল্পনা হয়েছে, তার সেই পরিকল্পনারই
একটা ধাপ এটা। সেই জন্যই এই ইন্ডেমনিটি। তবে ইন্ডেমনিটি দিয়ে, দায় মুক্তি দিয়ে একটা কথা স্বীকার হয়, সেটা হলো এটা এক ধরনের এভিডেন্স। সেটা কি? এরা অপরাধ করেছে বলেই তো তাদের দায় মুক্তি দিয়েছে। এরা অপরাধ করেছে, তাদের দায় মুক্তি দিল, আর যত মিথ্যা মামলার শিকার হয় আমার আওয়ামী লীগ। এটা কোন যুক্তিতে হয়? চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে সারা বাংলাদেশে। কোনো মানুষ আজকে নিরাপদ না। ঘরে ঘরে ডাকাতি, চিন্তাই, চুরি, এই অবস্থায় মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটে। একটা মহল্লার পাহারা দিতে হয়। মসজিদ, দরগা, গির্জা, মন্দির, এগুলো কোথাও নিরাপদ না। ইন্ডাস্ট্রিগুলি এক এক করে কতগুলো ইন্ডাস্ট্রি পুড়িয়ে দিয়েছে। আজকে আমাদের রপ্তানি কমে গেছে। গার্মেন্টস এর অর্ডার গুলি এই ভারত সহ, ভারত, আমাদের মিয়ানমার, অন্যান্য শ্রীলঙ্কা, কম্বোডিয়া, আরো কয়েকটা দেশে চলে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে পঙ্গু করে দিচ্ছে। জিডিপি 4% নেমে এসেছে। ইনফ্লেশন আমরা তো 8-9-এর মধ্যে রেখেছিলাম, এখন তার 14% উঠে গেছে। মানুষের মধ্যে হাহাকার, কাজ নেই, অর্থ উপার্জন করতে পারে না, মাথা পিছু আয় কমে গেছে। জিনিস আপনারা লক্ষ্য করেন, অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে ধ্বংস করা, পঙ্গু করা। বলেন। অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে ধ্বংস করা, পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা, এবং আওয়ামী লীগকে পুলিশ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে প্রতিনিয়ত হামলা এবং লাশ ফেলা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে গেছে, শুধু দাম কমে গেছে মানুষের জীবনের। কোন জীবনের কোনো মূল্য নেই। এই অবস্থায় কোনো দেশ চলতে পারে না। এর থেকে মানুষকে রক্ষা করতে হবে। যারা বিদেশে প্রবাসী, বাংলাদেশের অর্থনীতিতে এবং সম্পূর্ণ বিরাট অবদান রয়েছে। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, যে যেখানে আছেন, আমাদের দেশের ভিতরে আমাদের দেশের মানুষগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে প্রত্যেকটা মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে। এখন রোগী চিকিৎসা করতে পারে না, হাসপাতালে চিকিৎসা করতে গেলে তাদের মারে। আমাদের আওয়ামী লীগের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে না, তাদের পড়াশোনা করতে দেয় না। শিক্ষকরা তাদেরকে বয়কট করে, শিক্ষকদের অপমান যেমন করেছে, আবার তাদের ক্লাস করতে দেবে না। এই ধরনের অরাজকতা সারা দেশব্যাপী চলছে। কয়েকদিন আগেও পিটি 10 জন ছাত্রকে হত্যা করলো, তাদের লাশটা পর্যন্ত দেয় না, একটা মামলা তার পরিবার করতে পারেনি, অথচ তাদেরকে কিন্তু পিঠে পিঠে হত্যা করেছে। সে ন্যাশনাল হসপিটালের সামনে এবং শারদীয় কলেজের ওইখানে, তারপর যে মোল্লা মেডিকেল কলেজ, সেখানে সব মিলে 10 জন ছাত্রকে পিঠে হত্যা করেছে। এই অরাজকতার থেকে দেশকে বাঁচাতে হবে, কারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই। কাজে তার প্রত্যেকটা মানুষের জীবন আজকে দুর্বিষহ করতেছে এবং মিথ্যা মামলা দিচ্ছে। সবচেয়ে বড় কথা, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠন করা হয়েছিল, আইসিটি, এখন আমাদেরকে সেইখানে আমাদের নাকি বিচার হবে কেন? আমার বিরুদ্ধে তো প্রায় 250 মামলা দিয়েছে, হত্যা মামলা। তো আমি যাদের হত্যা করেছি তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা দিয়েছে, আবার সেই শহীদদের মধ্যে 35 জন আবার জীবন্ত হয়ে ফিরেও এসেছে। ভাতের, আমি বলি, ভাত রান্না হলো কিনা, একটা ভাত টিপ দিলেই তো বোঝা যায় সব ভাতের অবস্থা, তাই না? মামলা দেওয়া হলো, এগুলি যে সব মিথ্যা মামলা। এই যে যারা জীবন্ত হয়ে ফিরে এসেছে, ওই একটা ঘটনাই তো প্রমাণ করে যে সমস্ত মামলাগুলি হচ্ছে ভুয়া, মিথ্যা। হাজার হাজার আওয়ামী লীগের কর্মী 30,000 মামলা দিয়েছে, তার মধ্যে সবগুলো হত্যা মামলা। কয়েক লক্ষ হচ্ছে আসামি।
এবং আমরা আমরা আওয়ামী লীগ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে যেতে পারবো না, আমাদের যেতে বাধা দিচ্ছে। আবার টেলিভিশন রেডিওতে বলে আওয়ামী লীগের কেউ আসে নাই, যাবে কোথেকে? সব তো হয় জেলে, নয় হত্যা করছো, আর নয় মানে তাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই। তারপরে তো আমাদের ছেলেমেয়েরা কষ্ট করে গেছে, গেলেই সেখানে বাধা, একদিকে পুলিশ, একদিকে আর্মি, অপরদিকে ওই সন্ত্রাসী শিবির আর ছাত্র দল লাঠির সাথে রামদা নিয়ে এসে কোপায় মারে। ধানমন্ডিতে এক বছর হেঁটে যাচ্ছে, আরেকজন বছর উনি আওয়ামী লীগ করেন, অমনি তাকে এক কপতে হাতটা কেটে ফেলে দিল। সারা দেশটা এই ধরনের একটা অরাজক পরিস্থিতি। কাজে এইখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের উচিত জনমত সৃষ্টি করা, সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম কমায় মানুষের ক্রয় ক্ষমতার মতো আওতা নিয়ে আসার দাবি করা, চুরি ডাকাতি লুটপাট এগুলি বন্ধ করা, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে, এবং শিক্ষকদের অপমান আর এইভাবে অত্যাচার নির্যাতন এগুলি বন্ধ করার জন্য আপনার দাবি তুলে দেওয়া উচিত। একটা কথা মনে রাখা উচিত, এই এনুস কিন্তু লেবার কোর্টে তারই নিজের লেবাররা, আইন আছে যে কোনো কোম্পানি তাদের প্রফিটের 5% লেবারদের ওয়েলফেয়ার ফান্ডে টাকা দিতে হবে, কিন্তু কোনদিন একটা পয়সা দেয় নাই। যখন লেবাররা দাবি করলো কি হলো, তাদেরকে চাকরিচ্যুত। এই অবস্থায় আজকে সেই লেবার কোর্টের মামলায় তার কিন্তু সাজা হয়েছে, কিন্তু লেবার কোর্টের মামলায় সাজাপ্রাপ্ত আসামি, সে জামিনের ছিল। তার দুর্নীতি, গ্রামীণ ব্যাংকের যে দুর্নীতি করেছে, ওদের অডিট করেনি, অডিট করার পর আজকে সব বেরিয়েছে। সেই দুর্নীতির মামলা 6টা মামলা তার বিরুদ্ধে, ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, যে ট্যাক্স ফাঁকি মামলা, একটা ট্যাক্সে প্রায় 1200 কোটি টাকা তার কাছে ট্যাক্স পাওনা। তার তো প্রায় 54টা কোম্পানির ব্যবসা। সেইখান থেকে 6 আগস্ট ওই মামলা রায় হওয়ার কথা, এই জন্য 5 তারিখে সে ক্ষমতাচ্যুত করবার জন্য আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করলো। কাজে এই সুদখোর দুর্নীতিবাজ এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। আগামীকাল আমাদের বিজয় দিবস, এই বিজয় দিবসে প্রত্যেকে এক হয়ে কাজ করতে হবে, এবং দেশের ভিতরে যারা আছে দুর্বিষহ জীবনযাপন করছে, প্রবাসীরা যা পারবেন তাদেরকে একটু সাহায্য করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, এবং জনমত সৃষ্টি করতে হবে। আর এই সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোর দুর্নীতিবাজ যে ট্যাক্স ফাঁকি দেয়, নিজের ট্যাক্স ফাঁকি দেয়, আবার জনগণকে ট্যাক্স দিতে বলে, মানে ভাওতাবাজির একটা সীমা থাকে। কাজে ভাওতাবাজির হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমি সেটাই বলবো। ধৈর্য ধরে আমার বক্তৃতা দেওয়া শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর সবাইকে আমার শুভেচ্ছা। ইনশাআল্লাহ বাংলাদেশ আবার মুক্ত হবে, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, অর্থনৈতিক মুক্তি আসবে, উন্নয়নশীল দেশ আমাদের যা অগ্রগতি অব্যাহত থাকবে, এবং আমরা 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করব। আর এই প্রতিজ্ঞা আমরা আজকে নেব, বিজয় দিবস সামনে রেখে। লাখো শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আরেকটা কথা আজকেই শুনলাম, একজন সমন্বয়কারী বলছেন লাশ তুলে পরীক্ষা করা যাবে না। এখানে একটা প্রশ্ন আমার, এই কথাটা আপনারা একটু গভীরভাবে শুনুন। তারা কেন বলছে যে লাশ উপরের থেকে তুলে পোস্টমর্টম করা যাবে না বা পরীক্ষা করা যাবে না? কোন পরিবার যদি চায় বা মামলার স্বার্থে যদি চায়, তো অবশ্যই লাশের পোস্টমর্টম করা যাবে, কিন্তু তারা দিতে চায় না। কেন চায় না জানেন? কারণ এই হত্যাগুলি এরা নিজেরা ঘটিয়েছে। ওই যে সমন্বয়ক বক্তৃতা দিচ্ছে, এরাই এই কিলিং এজেন্ট নিয়োগ করেছে, এরাই ওই মিছিলে ক্লোজ রেঞ্জে গুলি করে হত্যা করে
সরকারের উপর দায়িত্ব, আওয়ামী লীগের উপর দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের ভিতরে মিথ্যা মামলা দিয়েছে, এরাই হত্যাকারী। সেই কারণেই তারা লাশ তুললে পরে, পোস্টমর্টম করলে পরে আসল সত্যটা বের হয়ে যাবে। এবং ওই যে বিশেষ স্নাইপার রাইফেল এবং গুলি, এগুলি কে জোগাড় করেছে? এগুলি তো ইউনুসই জোগাড় করে দিয়েছে। যার জন্য যখনই তার উপদেষ্টা ব্রিগেডিয়ার শওকত বলল যে এটা তদন্ত করতে হবে, সেই তাকে সরিয়ে দিল। সরিয়ে দিয়ে প্রমাণ করলো যে এর জন্য সেই এই হত্যার জন্য দায়ী। কাজে গণহত্যা শেখ হাসিনা করে নাই, গণহত্যা ইউনূস তার মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ডের দ্বারা এবং সমন্বয়কদের দ্বারা কিলিং এজেন্ট নিয়োগ করে এই গণহত্যা চালিয়েছে। নাহলে আওয়ামী লীগের প্রায় 1000 উপরে নেতাকর্মীকে হত্যা, 2-3 হাজার পুলিশ হত্যা, সংখ্যালঘু হত্যা, এই হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে। আর সেই জন্য আজকে তারা শহীদের তালিকা দেবে আর লাশের পোস্টমর্টম করতে দেবে না। ইন্টারন্যাশনালি লোক এনে আমরা পোস্টমর্টম করাবো, প্রত্যেকটা কেস আমরা পরীক্ষা করাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ জীবন দেয়। আল্লাহ যদি আমরা সুযোগ দেয়, সবকটা লাশের ময়না তদন্ত করে তার প্রকৃত মানে খুন কারা করেছে সেটা বের করে তাদের শাস্তি আমরা দেবো ইনশাআল্লাহ। মিথ্যা অপবাদ দিলে এটা আমরা মেনে নেই না, কারণ আমি কোনো লাশ ফেলতে চাইনি। তারা দাবি করেছে আমাকে সরে যেতে হবে, ঠিক আছে। আমি যদি সব প্রয়োগ করতাম, হ্যাঁ আমি তাহলে থাকতে পারতাম ক্ষমতায়, কিন্তু আমি ওই লাশের উপরে লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাইনি। যে এবং আমাকে যে হত্যার চক্রান্তটা করা হয়েছিল, মাত্র 20-25 মিনিটের জন্য আমি বেঁচে গিয়েছিলাম। আমি এটা বিশ্বাস করি, 21 গ্রেনেড হামলা, ওই চট্টগ্রামে সরাসরি গুলি বা কোটলাইপাড়া বোমা, এবং এমনকি 15 আগস্ট আমরা যে বেঁচে গেছি, আল্লাহ নিশ্চয়ই কোনো ইচ্ছা আছে, ইশারা আছে। জনগণের দোয়া এবং আল্লাহ সহায়তায় আমি বেঁচে গেছি। আজকে যারা যুদ্ধাপরাধীদের শাস্তি দিয়েছি, খুনিদের শাস্তি দিয়েছি, আর ওই তাদেরই যারা স্বাধীনতা বিরোধী, আজকে তারা যে ক্ষমতায় বসে, তাদের চেহারাগুলি জাতির সামনে যেন আসল চেহারা ফুটে উঠবে। গরিবের রক্ত চুষে সেই টাকা ব্যবহার করে আন্তর্জাতিক পুরস্কার নিয়ে যে তারা সাধু সেজেছিল, তাদের আসল চেহারাটা মানুষের সামনে এখন ফুটে উঠেছে। এই আসল চেহারাগুলি চিহ্নিত করা এবং আগামীতে যেন তাদের শাস্তি দিতে পারি, সেই জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, এটা আমি বিশ্বাস করি। সেই বিশ্বাস নিয়ে চলবেন। ওই অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য এবং এই মানুষ হত্যার জন্য ওই ইউনূস সমন্বয়ক এবং তার যে জামাত শিবির এবং জঙ্গি, এদের বিচার বাংলার মাটিতে আবার হবে ইনশাআল্লাহ। কাজে আমার বিশ্বাস আছে আপনারাও সেইভাবে জনমত তৈরি করেন, মানুষের পাশে দাঁড়ান, সব ধরনের সহযোগিতা করেন এবং আন্তর্জাতিকভাবে এই ইউনূসের দুর্নীতি, গণহত্যাকাররা এগুলি তুলে ধরেন। কারণ গ্রামীণ ব্যাংক আর ইউনূসের দুর্নীতি আপনারা এর মধ্যে পাবেন। নির্মম মজুমদার খুব চমৎকার ভাবে সেগুলি উপস্থাপন করে একটা করে কয়েকটা সিরিজে সারা বিশ্বের কাছে তুলে ধরবে কিভাবে এই লোক দুর্নীতি করে গেছে, টাকা লুটে গেছে, সারা বিশ্বে এত ব্যবসা কিভাবে করেছে সেটা আমার কাছে সব ডকুমেন্ট, সেগুলো আমরা বের করে দিচ্ছি। কাজে দেশটাকে নিয়ে তিরিমিরি খেলতে আমরা দেবো না ইনশাআল্লাহ। দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন, আর এই দেশে আর্থসামাজিক উন্নতি আমি করেছিলাম, আজকে সেই দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এদের ক্ষমা নাই। বাংলাদেশের জনগণই একদিন এদের বিচার করবে, জনসংখ্যার বিচার হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। তরুণ ধরে বক্তৃতা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। একটা মিনিট আপা, ইউরোপ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি আছে, আমাদের ফ্রান্স আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি আছে, আপনারা এই শুধু সালামটা দেবে দেন। জি আপা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে ফ্রান্স আওয়ামী লীগের জন্য সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকেন। জয় বাংলা। আপা অসংখ্য ধন্যবাদ আপা। আমি কয়েস অসংখ্য ধন্যবাদ আপনার
আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দ্রুত দেশে যাবেন সেই প্রত্যাশা রাখি এবং আমরা প্রবাসী সবাই আমরা